নমস্কার, আমি তোমাদের প্রিয় শুভময় স্যার। আজ আমি তোমাদের পড়াবো অবকলন এবং সমাকলন। তোমরা যখন সায়েন্স নিয়ে প্রথম ভর্তি হলে এবং পদার্থবিদ্যা বিষয়টা তোমরা যে পড়তে যাচ্ছ, ফিজিক্স যখন তোমরা পড়তে যাচ্ছ, তখন তোমরা দেখছো যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বলে নতুন কিছু একটা তোমরা পাচ্ছ এবং এটা পড়তে গিয়ে তোমাদের খুব অসুবিধা হচ্ছে। তোমরা বুঝতে পারছো না জিনিসটা যে কোন জায়গায় কীভাবে কী যে হয়ে যাচ্ছে, এগুলো তোমরা কিন্তু বুঝতে পারছো না। তো আজ আমি কি করব, তোমাদের এই অবকলন এবং সমাকলন এই দুটো যে টপিক, যেটা একটা ক্যালকুলাস বলা হয়, এটা ক্যালকুলাস যে ম্যাথামেটিক্স, সেই ক্যালকুলাস ম্যাথামেটিক্স বা কলনবিদ্যা ম্যাথামেটিক্সের হচ্ছে পার্ট, অবকলন এবং সমাকলন দুটোই। আজ অতি সহজে আমরা এই অবকলন এবং সমাকলনটা বুঝে নেব, যাতে করে ক্লাস 11-এর গোটা ফিজিক্সটা যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বা না মনে হয় যে কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এই ক্লাসটা দেখার আগে তোমরা একটা কাজ করো, তোমরা খাতা এবং কলম নিয়ে তোমরা বসে পড়ো। আর একটা কথা তোমাদের বলি, আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল এবং আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টদের, সেটা ক্লাস 11 এবং 12 উভয় এবং তার সঙ্গে জয়েন্ট নিট যারা আছো দেবে, তাদেরকে ফ্রি তোমাদের এই ক্লাসগুলো প্রোভাইড করা। তো তোমরা আমার সাপোর্ট করো, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার প্রতিটা ভিডিও তোমরা দেখো এবং কমেন্ট করো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, আমায় বলো যে স্যার এই জায়গায় আমি বুঝতে পারছি না। আর আমারও ভুল ত্রুটি তোমরা মার্জনা করবে, কারণ পড়াতে গিয়ে ভুল হতে পারে, ঠিক আছে। আমার চেষ্টা থাকবে তোমাদের কিন্তু জিনিসগুলোকে খুব ইজিভাবে এবং একদম নিখুঁতভাবে কিন্তু বোঝানোর। তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজ আমরা শুরু করে দেব অবকলন এবং সমাকলন। দেখো, প্রথমে আমরা পড়ব অবকলন বা ডিফারেন্সিয়েশন। ধরো আমি তোমাদের খুব জিনিসটা ইজিলি বোঝাচ্ছি। ধরো সাপোজ এটা হচ্ছে একটা লেন্থ, এটা হচ্ছে একটা লেন্থ যার মান দিলাম এক্স, ঠিক আছে। এবার যদি এই লেন্থটাকে আমরা খুব ছোট ছোট অংশে বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি ভাগ করি, তাহলে তার মান কত হবে? মানে এর থেকে ছোট অংশে কিন্তু আমি ভাগ করতে পারবো না, সব থেকে স্মলেস্ট পার্ট তোমাকে বলা হলো যে এক্স যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা সব থেকে ছোট পার্ট তুমি নাও। তুমি কি করলে, ছোট ছোট অংশে এই এক্সটাকে তুমি কিন্তু ভাগ করলে, ঠিক আছে। তো সব থেকে ছোট, এর থেকে কিন্তু ছোটো ভাগ করা যায় না। তখন এই প্রত্যেকটা ছোট ভাগ বা এই যে প্রত্যেকটা ছোট স্মল লেন্থ, এর তুমি কি নাম দিলে না ডিএক্স। তাহলে ডিএক্স হচ্ছে কি না ভেরি স্মল ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্সের খুবই ক্ষুদ্র মান। অথবা তুমি বলতে পারো যে এটা হচ্ছে স্মলেস্ট ভ্যালু অফ এক্স। ডিএক্সটা হচ্ছে কি স্মলেস্ট ভ্যালু অফ এক্স, স্মলেস্ট ভ্যালু অফ এক্স, এক্সের স্মলেস্ট ভ্যালু, ঠিক আছে। এভাবে তুমি যাকেই নেবে, ধরো ভি মানে কি আমরা জানি বেগ। তুমি যদি ধরো ডিভি নাও, তাহলে কি বোঝাবে এটা যে স্মলেস্ট ভ্যালু অফ ভেলোসিটি বা বেগের সব থেকে ক্ষুদ্রতম মান। ধরো সাপোজ টি মানে তোমরা জানো সময়, যদি আমরা ডিটি নিই তাহলে কি বোঝাবো স্মলেস্ট ভ্যালু অফ টাইম অথবা সময়ের তোমার ক্ষুদ্রতম মান, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে এবার আমরা দেখব যে সাপোজ তোমরা দেখছো কোনো এক জায়গায় দেখছো ডি লিখে নিচে আবার দেওয়া রয়েছে ডিটি, এর অর্থ কি তোমরা বুঝতে পারছো না। এবং ধরো লেখা আছে এক্স, লেখা আছে তার সাথে লেখা আছে ডিএক্স ডিটি। তোমরা হয়তো প্রথম পড়তে গিয়ে এইভাবে পড়তে পারো যে ডিএক্স বাই ডিটি, কিন্তু ডিএক্স বাই ডিটি কিন্তু এই নিয়মটা নয়। মনে রাখবে এটা পড়ার নিয়ম হচ্ছে ডিএক্স ডিটি, আমি বাই কথাটা কিন্তু বলবো না। তো এটার অর্থ কি, এই ডিএক্স ডিটি এই কথাটার অর্থ কি? মনে রাখবে যে এই ডি ডিটি হচ্ছে কি একটা ফাংশন, ডি ডিটি হচ্ছে কি একটা ফাংশন, ঠিক আছে। এটা কি বোঝাচ্ছে না ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি বোঝাচ্ছে, তাই না। এই ডি নিচে লিখে ডিটি মানে কি না কোনো একটা তোমার রাশিকে, মানে কোনো একটা ভৌত রাশি কি করছি, এই টি এর সাপেক্ষে আমি কিন্তু কি করছি না অবকলন করছি। এটা এই ডি বাই ডিটি দিয়ে কিন্তু তোমার বোঝাচ্ছে। এবার ধরো যদি এখানে আমি এক্স লিখে দিই, তাহলে আর এক্সটাকে বললাম সরণ। এক্সটা কি বটে না সরণ বা এটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণ বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে ডিএক্স বাই ডিটি বা ডিএক্স ডিটি এটা কি বোঝাবে? তাহলে বোঝাবে যে সরণের অবকলন। এই যে উপরে তুমি ডি এর পাশে তুমি যাকে দেখছো তার কিন্তু অবকলন করা হয়, আর নিচে যে ডি এর পাশে যে তুমি যাকে দেখছো তার সাপেক্ষে করা হয়। অর্থাৎ উপরে ডি এর পাশে আছে এক্স, অর্থাৎ এক্সের কিন্তু অবকলন করা হবে, আর নিচে ডি এর পাশে আছে টি, অর্থাৎ টি এর সাপেক্ষে মানে সময়ের সাপেক্ষে তুমি কিন্তু এক্স অর্থাৎ এখানে সরণ বা ডিসপ্লেসমেন্টের অবকলন করবে।
তো তোমরা ক্লাস 9-10 তোমরা জানো যে সরণকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তখন আমরা কি পাই, বেগ পাই, তাই না? তো এক্ষেত্রেও যদি আমরা কি করি না, সরণকে বা ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে বা সময়ের সাপেক্ষে যদি আমরা অবকলন করে দিই তখন সেটাকে আমরা কি বলবো না, বেগ বলবো। তাহলে dx/dt আমাকে কি দেবে, তা তোমরা এটা নোট করতে পারো, তোমরা নোট করে নাও যে যদি তোমরা এটা নোট করে রাখো যে যদি এক্সটা সরণ বোঝায়, যদি এক্সটা কি বোঝায়, সরণ বা ডিসপ্লেসমেন্ট বোঝায়, সরণ বা ডিসপ্লেসমেন্ট বোঝায়, তাহলে বেগ ভি কে আমরা কিভাবে লিখব না, dx/dt, dx/dt, অর্থাৎ এক্স এর অবকলন টি এর সাপেক্ষে। অর্থাৎ তোমরা বলতে পারো যে এটা অর্থ হচ্ছে সরণের অবকলন, সরণের মানে এক্স এর অবকলন সময় ব্র্যাকেটে তোমরা লিখবে টি এর সাপেক্ষে, এর সাপেক্ষে, এর সাপেক্ষে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টি। এবার তোমরা অনেকেই ভাবতে পারো, ও আচ্ছা আচ্ছা, আমরা তো ক্লাস 9-10 পড়েছি যে বেগ সমান কি হয়, সরণ বাই সময়। ও আচ্ছা স্যার, তাহলে আপনি পাশে পাশে কী করলেন, ডিগুলোকে জুড়ে দিলেন, তাহলে আমি ডিগুলোকে তাহলে কেটে দেবো, তাহলে x/t পাবো, এটাও ঠিক না, এটা ঠিক নয়। মনে রাখবে এখানে d/dt আমি কি বললাম, এটা হচ্ছে একটা, এই d/dt হচ্ছে কি একটা ফাংশন, অর্থাৎ এটা মানে কি বোঝাচ্ছে, তুমি কিন্তু কারোর অবকলন করছো কারোর সাপেক্ষে। উপরে d আছে মানে কি তুমি কারোর অবকলন করতে যাচ্ছ, নিচে dt আছে মানে কি কারোর সাপেক্ষে কিন্তু তুমি কি করছো, অবকলন করছো। তাই এই উপরে নিচে d কিন্তু আমি কাটতে পারি না। ওকে, এবার দেখো যেমন তুমি বেগকে করলে dx/dt, তাহলে আমরা ত্বরণ বা অ্যাক্সেলারেশনকে কি বলতে পারি, ত্বরণকে আমরা কি স্মল a দিয়ে যদি প্রকাশ করি, তোমরা জানো ত্বরণ মানে কি বেগের বৃদ্ধি, বেগের বৃদ্ধি বাই সময়। সময়ের সাপেক্ষে যদি বেগের বৃদ্ধি হয়, অর্থাৎ উইথ রেসপেক্ট টু টাইম যদি ভেলোসিটি কি করে, ইনক্রিজ করে, তখন সেটাকে আমরা কি বলি, ত্বরণ বলি। তো এক্ষেত্রে ত্বরণকে আমরা তাহলে কি লিখতে পারি, যে dv/dt, আমরা ত্বরণকে কি লিখতে পারি না, dv/dt, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ ভেলোসিটি। দেখো এই ওপরে ডি এর পাশে যে আছে তার কিন্তু আমরা কি করছি না, অবকলন করছি, অর্থাৎ ভি এর কি করছি, অবকলন করছি, আর নিচে তোমার দেখো ডি এর পাশে যে আছে তার সাপেক্ষে কিন্তু অবকলনটা করা হচ্ছে, অর্থাৎ টি এর সাপেক্ষে কি বেগের অবকলন, তাই না? তো তোমরা বলতে পারো একইভাবে লিখতে পারো যে বেগের অবকলন, অর্থাৎ ভি এর অবকলন, ভি এর অবকলন, ভি এর অবকলন টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে। দেখো এই জিনিসটা তোমরা বুঝতে পারলে কিনা, যে যদি এক্সটাকে আমরা সরণ বলে ধরে নিই তাহলে বেগকে আমরা কি লিখব না, dx/dt। যদি বেগ হয় ভি তাহলে আমরা ত্বরণটা কি করব, dv/dt। মনে রাখবে এখানে তোমরা তোমাদের অঙ্কে পাবে, দেখবে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, আগে থিওরিটা কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, ঠিক আছে? তো দেখো তাহলে তোমরা পাবে যে এই এক্স বলো মানে সরণ বলো বা বেগ বলো, এগুলো কি সব কিন্তু এগুলো হচ্ছে যে সময়ের কিন্তু কি বলে ফাংশন, অর্থাৎ টাইমের ফাংশন। অর্থাৎ তোমার যদি দেওয়া থাকে, ধরো সাপোজ দেওয়া থাকলো এক্স সমান তোমাকে দেওয়া থাকলো যে তোমার t² + 3t মাইনাস ধরো দেওয়া থাকলো টি দেওয়া থাকলো 4, এরকম দেওয়া থাকলো, অর্থাৎ কি এটা থাকবে কি এটা এক্সের ফাংশন থাকবে, এক্সের ফাংশন। ভিটাও তাই, ভিটাও কিন্তু কি থাকবে, এটা এক্সের ফাংশন থাকবে, কারণ যার রেসপেক্টে তুমি অবকলনটা করছো, হ্যাঁ, তাহলে আমায় কিন্তু এক্সকে এবং ভিকে তারই কিন্তু কি করতে হবে, ফাংশন হিসাবে কিন্তু নিতে হবে। তো এখানে কিন্তু সবসময় মনে রাখবে যে সেটা মানে সরণই হোক বা বেগই হোক, এগুলো কি হয় না সময়ের ফাংশন হয়, ঠিক আছে? তাহলে তোমরা কি বুঝলে, প্রথমত বুঝলে যে ডিএক্সটা হচ্ছে কি না স্মল ভ্যালু অফ এক্স অথবা স্মলেস্ট ভ্যালু অফ এক্স, সব থেকে এক্স এর ক্ষুদ্রতম মান, অর্থাৎ তোমরা কি করলে না একটা দূরত্বকে ছোট ছোট পার্টে ভাগ করলে, আর তোমরা এগুলো কিন্তু জানলে। এবার আমরা এই অবকলনের বা ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক কিন্তু ফর্মুলা আমরা কিন্তু দেখে নেব, যেগুলো জাস্ট মনে রাখলে আমাদের কি না ফিজিক্সটা পড়তে সুবিধা হবে। বাকি তোমাদের অঙ্কে তোমরা যখন ক্লাস 12-এ পড়বে তখন তোমরা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আরও ডেপথে পড়বে। কিন্তু আজ আমরা দেখে নেবো জাস্ট শুধুমাত্র যে ফিজিক্সের ফর্মুলাতে কোন কোনগুলো মনে রাখলে আমাদের হেল্পফুল হবে। দেখো তাহলে ফার্স্ট ফর্মুলা তোমরা কিন্তু মনে রাখবে, 1 নাম্বার তোমাদের ফর্মুলা তোমরা মনে রাখবে যে ধরো ddx of x to the power n, ddx of x to the power n, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে x to the power n এর অবকলন x এর সাপেক্ষে। এই দেখছো যে এই যে লব মানে উপরটাতে এই যে d এর পাশে যে আছে তার তো আমরা অবকলন করি, আর নিচে এই d এর পাশে যে আছে তার সাপেক্ষে আমরা কি করি না তোমার অবকলন করি। তো
এখানে এক্স টু দি পাওয়ার এন এর অবকলন হচ্ছে এক্স এর সাপেক্ষে। মনে রাখবে এখানে একটা ফর্মুলা বেরিয়ে আসে, সেটা হচ্ছে কি না এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই ফর্মুলা তুমি লিখে রাখো। এবার এখানে এনটা কি না, এন এর মান কিন্তু হতে পারে কি, এন হচ্ছে একটা সংখ্যা, এন হচ্ছে কি একটা সংখ্যা, এন এর মান তোমার যা খুশি হতে পারে, ঠিক আছে, এন এর মান তুমি যা খুশি হতে 1 2 3 4 5 6 যা খুশি হতে পারে, জিরো হতে পারে, ঠিক আছে, অথবা কিছু তোমার ভগ্নাংশ সংখ্যাও হতে পারে, তাই না? তো আমরা একটা বেসিক একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝে নেবো। হ্যাঁ, দেখো যদি একটা এক্সাম্পল আমরা নিই, যদি আমরা নিই তাহলে কি দেখবো না, সাপোজ আমরা বললাম যে ডিডি এক্স অফ, আমরা বললাম এক্স টু দি পাওয়ার টু, তা দেখো তাহলে এখানে 2 মানে কি, তাহলে এন এর জায়গায় আছে 2, তাহলে আমরা কি লিখবো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ এটা হয়ে গেল কি 2x, হয়ে গেল 2x। তাহলে এক্স স্কোয়ার, তাহলে বুঝতে পারছো যদি এর সঙ্গে মেলাও যে যদি মাথায় যদি এন থাকে এক্সের মাথায় এই পাওয়ারে, তাহলে এন আসছে আগে আর পাওয়ারটা কি হয়ে যাচ্ছে এন মাইনাস ওয়ান। তাহলে এখানে পাওয়ারে এখানে এন মানে কি আছে, এখানে এন মানে আছে 2, তাহলে 2টা আগে এলো, অর্থাৎ এনের জায়গায় 2 লিখলাম, আর এর পাওয়ারে কি হলো না 2 মাইনাস 1, তাহলে কি হয়ে গেল 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, আর এক্স টু দি পাওয়ার মানে এক্সই হয়, অর্থাৎ হলো 2x। তাহলে কি হলো, তাহলে দেখো এক্স স্কোয়ারের এই অবকলন কি হয়ে গেল না 2x। আরেকটা আমরা একটা দেখো এক্সাম্পল নিচ্ছি, দেখো ধরো আমরা বললাম যে ডিডি এক্স অফ, বললাম একটা মাইনাস নিচ্ছি, ধরো এক্স টু দি পাওয়ার নিলাম -4, এক্স টু দি নিলাম -4, তাহলে কি হবে, তাহলে এখানে কি আছে, এখানে এন এর জায়গায় কত আছে না -4 আছে, তাহলে কি হবে -4টা আগে এলো, এক্স টু দি পাওয়ার কি হবে এন, তাহলে এন মানে কত -4 -1, তাহলে কত অ্যান্সার হবে না -4 ইন্টু এক্স টু দি পাওয়ার -5, তাহলে এটাই হয়ে গেলো কি না এক্স টু দি পাওয়ার -4 এর কিন্তু তোমার অবকলন। ঠিক আছে, তাহলে এইভাবে আমি কিন্তু খুব সহজে কিন্তু কি আমরা অবকলন করতে কিন্তু পারবো। এবার আমরা দেখব এর 2 নম্বর ফর্মুলা। ঠিক আছে, দেখো এবার আমরা দেখব এর 2 নম্বর ফর্মুলা। প্রথম ফর্মুলা হলো, এবার দেখব আমরা এর 2 নম্বর ফর্মুলা। দেখো 2 নম্বর ফর্মুলাতে আমরা কি করব না, আমরা লিখব যে ডিডি এক্স অফ a ইন্টু এক্স টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে এটা কি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এখানে কি হবে, যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়ে থাকে, তোমরা দেখছো যে এখানে এক্স টু দি পাওয়ার n এর সাথে কি একটা কনস্ট্যান্ট কিন্তু মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে মাল্টিপ্লাই হয়ে থাকলে কি হবে না কনস্ট্যান্টটা কিন্তু কোনো চেঞ্জ কিন্তু হবে না, কনস্ট্যান্টটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে, ওটা কিন্তু আমাদের কোনো সমস্যা করবে না। এবারে এই এক্স টু দি পাওয়ার n এর অবকলন কি হয় তোমরা জানো যে n ইন্টু কি হয় এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, যেটা তোমরা 1 নম্বর ফর্মুলায় তোমরা কিন্তু দেখলে, তাই না, নিশ্চয়ই তোমার খাতাতে লেখা আছে, একবার দেখে নাও যে এক্স টু দি পাওয়ার n এর অবকলন কি হয় না nটা আগে আসে আর পাওয়ারে হয় n মাইনাস 1। এবার আমরা একটা এক্সাম্পল দেখব, দেখো এবার আমরা একটা এক্সাম্পল দেখব, দেখো যদি বলি ডিডি এক্স অফ, ধরো বললাম যে 5x টু দি পাওয়ার বললাম 7, 5x টু দি পাওয়ার 7। তো দেখো আমরা কি বলেছি, যার অবকলন করছি তার আমরা দেখবো কার সাপেক্ষে করছি, এখানে এক্স সাপেক্ষে চলছে তোমার কি অবকলন, তাহলে এক্স টু দি পাওয়ার 7টা হচ্ছে তোমার কি ফাংশন, 5টা কিন্তু কি কনস্ট্যান্ট, আমাকে বুঝতে হবে যে কোনটা ফাংশন কোনটা কনস্ট্যান্ট, তাহলে যার সাপেক্ষে হচ্ছে অবকলন, এবার ভেতরে যে থাকবে তার কিন্তু আমরা কি করব অবকলন করব, বাকিটা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার 7টা হবে কি তোমার কনস্ট্যান্ট। তাহলে দেখো 5টা তোমার যেমন ছিল তেমন থেকে গেল, ঠিক আছে, তো এক্স টু দি পাওয়ার 7টা কী হবে, তাহলে n এর জায়গায় কত আছে এখানে না 7 আছে, তাহলে কি হবে, তাহলে 7x টু দি পাওয়ার হয়ে গেল 7 মাইনাস 1, তাহলে কত হয়ে যাবে দেখো 5 7 35, 35 x টু দি পাওয়ার হয়ে গেল কি 6, তাহলে 5x টু দি পাওয়ার 7 এর অবকলন বা ডিফারেন্সিয়েশন আমরা কি পেলাম না 35x টু দি পাওয়ার 6 আমরা পেলাম। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই, তো সাপোজ তোমাকে বললাম যে ডিডি এক্স অফ তোমাকে বলে দিল যে তোমাকে বললো 4x টু দি পাওয়ার -2, 4x টু দি পাওয়ার -2। তো দেখো এক্সের সাপেক্ষে চলছে তোমার কি অবকলন, আর এখানে x টু দি পাওয়ার -2 আছে, তার মানে কি x টু দি পাওয়ার -2 কিন্তু আমরা অবকলন করব, আর বাকি যেটা পড়ে রয়েছে 4টা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে 4টা 4 কিন্তু রয়ে গেল,
আর এই যে -2 যেটা তুমি দেখছো এটা কিন্তু এখানে এখানে n কত না -2, তাহলে কি হবে না -2টা আগে আসবে আর x এর যে পাওয়ারে কি হবে যে -2 -1, তাই না? খুব সহজ জিনিসটা। এবার যদি গুণ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে -2 আর 4 কি -8 আর x টু দি পাওয়ার কত হয়ে গেল না -3। তাহলে 4x টু দি পাওয়ার -2 এর ডিফারেন্সিয়েশন বা অবকলন তোমার কি হলো না -8x টু দি পাওয়ার -3। এবার যদি ধরো তোমার এই x এর জায়গায় যদি t দিয়ে থাকে, সাপোজ তোমাকে বললো, সাপোজ ধরো তোমাকে বলছে, ধরো সাপোজ তোমাকে একটা দিল যে dt দিয়ে বললো যে তোমার t টু দি পাওয়ার বলে দিল 10 আর এদিকে 9 তোমার মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। দেখো তাই ভয় খাওয়ার কিছু নেই, এখানে x দিয়ে তোমার ফর্মুলা আছে বলে তুমি শুধুমাত্র x দিয়ে পাবে তা নয়, তুমি দেখছো এখানে t এর রেসপেক্টে কিন্তু অবকলন করতে বলেছে। আর কার অবকলন না 9 ইন্টু টি টু দি পাওয়ার 10। এবারে দেখো যার রেসপেক্টে অবকলন বলেছে তাহলে সেটাই হবে ফাংশন, অর্থাৎ এখানে তোমার টি টু দি পাওয়ার 10টা হচ্ছে ফাংশন আর 9টা কি না কনস্ট্যান্ট, তো 9টা কিন্তু 9 রয়ে গেল আর টি টু দি পাওয়ার 10টা কি হয়ে যাবে না 10 ইন্টু টি টু দি পাওয়ার হয়ে যাবে 10 - 1, তাহলে কি হয়ে যাচ্ছে না 90 টি টু দি পাওয়ার হয়ে গেল 9, কারণ এখানে এনটা তুমি কত পেয়েছো না 10 পেয়েছো। দেখো বুঝতে পারলে কি না? তাহলে এইভাবে কি না অতি সহজে আমি কিন্তু এই 2 নম্বর ফর্মুলাটাকে মাথায় রেখে আমি কিন্তু অবকলন করতে পারবো। এবার আসবো 3 নম্বর ফর্মুলাতে। দেখো এখানে কি ছিল না একটা কনস্ট্যান্ট তোমার মাল্টিপ্লাই হয়ে কিন্তু রয়েছে। এবার যদি কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই না হয়ে থেকে যদি মনে করো ডিভাইড হয়ে থাকে মানে ভাগ হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব, ঠিক আছে? দেখো যদি ধরো কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই না হয়ে থাকে যদি মনে করো ডিভাইড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে। দেখো 3 নম্বর ফর্মুলা আমরা দেখব যে যদি একটা কনস্ট্যান্ট টার্ম কি থাকে না ডিভাইড হয়ে থাকে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এনকে ধরো এ দিয়ে হয়তো ডিভাইড করা আছে, সেক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব। তাহলে কিভাবে কি হয়ে যাচ্ছে দেখো এখানে কি মনে রাখবে কনস্ট্যান্ট টার্ম যদি মাল্টিপ্লাই হয়ে থাকে ও কিন্তু আমাদের ক্ষতি করবে না, তাই না? তাহলে ওটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে। তাহলে 1/a কিন্তু 1/a রয়ে গেল, বাই এ মানে 1/a আর এক্স টু দি পাওয়ার এন এর অবকলন কি হবে না n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। আর তুমি এভাবে লিখতে পারো যে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 বাই হয়ে যাচ্ছে কি a, অর্থাৎ কনস্ট্যান্টটা যেমন তোমার ভাগ হয়েছিল ঠিক তেমনই ভাগ হয়ে থাকবে। আর এক্স টু দি পাওয়ার n এর অবকলন আমরা অলরেডি জানি 1 নম্বর যে ফর্মুলায় দেখেছি যে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 হয়, তো এটা হয়ে গেল n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 বাই হয়ে গেল a। দেখো এবারে এর এক্সাম্পল দেখি কি হচ্ছে। দেখো তো সাপোজ বললাম যে ডিডি এক্স অফ তোমাকে বলে দিলাম যে এক্স টু দি পাওয়ার বললাম 10 বাই বললাম কত 8, এক্স টু দি পাওয়ার 10/8, তাহলে এর অবকলন কি হবে। দেখো তাই বুঝতে পারছো এখানে এক্স এর সাপেক্ষে চলছে অবকলন, তাহলে ফাংশন কোনটা তোমার এক্স টু দি পাওয়ার 10, এই 8টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 10টা কী হবে তাহলে এখানে n মানে কত 10, তাহলে 10 আসবে আগে আর পাওয়ারে কী হবে n-1 অর্থাৎ 10-1 বাই 8টা যেমন ছিল তেমন তোমার বসে গেল, তাহলে 10 এক্স টু দি পাওয়ার হয়ে গেল কত 9 বাই হয়ে গেল কত 8। এবার 10 আর 8 তুমি কেটে দাও তাহলে কত হলো 5 হলো, এটা হলো 4, তাহলে কত অ্যান্সার হয়ে যাবে না 5x টু দি পাওয়ার 9 বাই হলো কি 4। তাহলে এভাবে কি আমরা ইজিলি দেখো এই যে ফর্মুলাটা 3 নম্বর ফর্মুলার সাহায্যে কিন্তু অবকলন করতে পারছি। এবার আমি এই এক্স জায়গায় তো ওয়াই দিয়ে তোমাদের দেখাচ্ছি, একবার টি দিয়ে দেখালাম এবং ওয়াই দিয়ে, ধরো তারপর থাকলো ডি ডি ওয়াই আর এখানে থাকলো ধরো ওয়াই টু দি পাওয়ার দিয়ে দিল -6 বাই তোমার দিল কি ধরো তোমার দিল 6 দিল, ঠিক আছে? কীভাবে করবে দেখো তো মনে হবে স্যার আমি তো করেছি এক্স দিয়ে, আমি শিখেছি টি দিয়ে, ওয়াই দিয়ে তো আমি জানি না, আরে ব্যাপারটা একই। দেখো না এই যে এখানে কি দেখো এখানে এই ওয়াইয়ের সাপেক্ষে তুমি বুঝতে পারো ডি বাই ডি ওয়াই আছে মানে কি ডি ওয়াই আছে মানে তুমি অবকলন করছো, নিচে ওয়াই আছে মানে কি ওয়াইয়ের সাপেক্ষে তুমি কিন্তু অবকলন করছো। তাহলে এখানে ফাংশন কোনটা না ওয়াই টু দি পাওয়ার -6টা হচ্ছে ফাংশন, তাহলে কি হবে না দেখে নাও তাহলে আর 6টা কি তোমার কনস্ট্যান্ট, তাহলে কি হয় প্রথমে না এখানে n বলতে কি না -6, তাহলে -6টা তোমার আগে এলো, ওয়াই টু দি পাওয়ার কী হবে -6 -1 হবে আর নিচে কি থাকবে না 6 থাকবে, তাহলে কি হয়ে গেল না -6 ওয়াই টু দি পাওয়ার হয়ে গেল কত -7 বাই হয়ে গেল তো 6। দেখো 6 গেল কেটে তাহলে কত হয়ে গেল না ওয়াই টু দি পাওয়ার -7, বা এটা তুমি এভাবে লিখতে পারো যে -1 বাই ওয়াই টু দি পাওয়ার 7, ঠিক আছে? তো দেখো তাহলে কত সহজে দেখো এই অবকলন তোমরা করতে পারলে, তাই না? ওই ফর্মুলার সাহায্যে একটু জাস্ট মাথায় রাখবে যে
আমি কি করছি, যখন থাকবে dy তার মধ্যে অবকলন করছো, dx মানে অবকলন করছো। ফাংশন কোনটা না, যার সাপেক্ষে চলছে অবকলন সেটাই তোমার কি ফাংশন। ওকে, তো সেটাকে আমি চেঞ্জ করব, বাকি কনস্ট্যান্টটা যদি মাল্টিপ্লাই হয়ে থাকে বা ডিভাইড হয়ে থাকে তার কিন্তু কোনো চেঞ্জ কিন্তু হবে না। বেশ, এবার দেখো যদি কনস্ট্যান্টটা যদি মনে করো সাম হয়ে থাকে, কনস্ট্যান্টটা তোমার সাম হয়ে আছে বা সেটা বিয়োগ হয়ে আছে, মানে যোগ বা বিয়োগ হয়ে থাকে যদি কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমাদের অবকলনের ফর্মুলাটা কি হয় দেখে নাও। তো 4 নম্বর ফর্মুলা হচ্ছে, যদি কনস্ট্যান্ট টার্ম কি হয়ে থাকে না যোগ বা বিয়োগ হয়ে থাকে, অর্থাৎ থাকলো যে x⁴n প্লাস মাইনাস থাকলো a, অর্থাৎ হয় প্লাস কিংবা মাইনাস, আর এটা কি বটে কনস্ট্যান্ট, এটা কি বটে না কনস্ট্যান্ট। তোমাকে একটা ফর্মুলাতেই আমি যোগ বিয়োগ দুটোই দেখে দিচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে কি হবে, তাহলে কনস্ট্যান্ট টার্ম কি এখানে একা পড়ে আছে, কনস্ট্যান্ট টার্ম যদি একা পড়ে থাকে তাহলে তার যে অবকলন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, ঠিক আছে। মনে রাখবে কনস্ট্যান্ট টার্ম যদি একা পড়ে থাকে, অর্থাৎ যদি আমরা কি করি না কনস্ট্যান্ট টার্মের অবকলন করি, দেখো এখানে এক্স এর রেসপেক্ট অবকলন হচ্ছে কিন্তু ভেতরটাতে কিন্তু এক্স এর ফাংশন কিছু নেই, তার মানে কি এটা কিন্তু হয়ে যাবে কত, শূন্য। এটা মনে রাখবে কনস্ট্যান্ট অবকলন অলওয়েজ কি হয়, 0 হয়। এবার দেখো এখানে তাহলে কী হবে, তো এখানে তোমরা এভাবে লিখতে পারো, একটু জিনিসটাকে ভেঙে নিতে পারো যে ddx(x⁴n প্লাস মাইনাস ddx তোমার লিখলে কি a লিখলে, ঠিক আছে। তাহলে x⁴n মানে কি হবে, n ইন্টু x⁴ হয়ে যাবে কি n-1, যেভাবে হয়, আর প্লাস মাইনাস কী হয়ে গেলো, 0 হয়ে গেল। অর্থাৎ তাহলে ফর্মুলা তাহলে কী পেলে তোমরা না n ইন্টু x⁴n-1ই পেলে, অর্থাৎ 1 নাম্বার ফর্মুলা তোমার কিন্তু ফিরে এলো। তাই যোগ বিয়োগ হয়ে থাকলে কি আমার ভয় খাওয়ার কিছু নেই, কনস্ট্যান্ট টার্মটাকে শূন্য করে দাও, আর কি না শুধুমাত্র এই ফাংশনটা তুমি কিন্তু অবকলন করো। x⁴n এর অবকলন কি হবে, যেহেতু x এর সাপেক্ষে করছো অবকলন x⁴n এর, তাই হয়ে যাবে n ইন্টু x⁴n-1। তাই তোমরা ফর্মুলাটা লিখে নাও, প্রথমে তোমার লিখে নাও, তোমার সময় দিচ্ছি, লেখো বা তোমার ছবি তুলে নাও। হ্যাঁ, এবার দেখো এবার কী হবে, তাহলে ফর্মুলাটা একবারে এই জিনিসটাকে লিখে নাও। তো লিখে নিয়ে কী হবে, এটা হচ্ছে না n ইন্টু হয়ে গেল কি x⁴n-1, এই ফর্মুলা তোমরা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এবার দেখো আমাদের একটা এক্সাম্পল নিয়ে এবার দেখো, তাহলে ধরো সাপোজ তোমাকে বলা হলো যে ddx তোমাকে বলা হলো যে x⁸, ঠিক আছে, মাইনাস বললো কি 9, তাহলে কী করবে দেখো, তাহলে বুঝতে পারছো এখানে x⁸ কি না ফাংশন, কারণ x এর রেসপেক্টে কী হচ্ছে তোমার অবকলন হচ্ছে, তাহলে কী হয়ে যাবে, তাহলে n মানে কত আছে 8, তাহলে 8 ইন্টু x⁴ হলো কি 8-1, আর 9টা তো একা পড়ে আছে, তাহলে ওটা হলো কি 0, তাই অ্যান্সার কত হয়ে যাবে না 8x⁴ হয়ে যাবে কত 7, তো এটা হয়ে যাবে তোমার কি অবকলনটা। এবার দেখো আরেকটা তোমার এক্সাম্পল নিচ্ছি, তো তোমাকে বলে দিল যে ddx তোমাকে বললো ddx 6x⁵ প্লাস তোমাকে বলে দিল তোমার এই 8x, হ্যাঁ, মাইনাস তোমাকে বলে দিল কত 9, ঠিক আছে। এটা কী করবে, দেখো এখানে 3টে টার্ম তোমার দেওয়া আছে, প্রথম যে টার্মটা আছে তুমি কিন্তু এটাকে পার্টে করতে পারো, ঠিক আছে। তা ddx তুমি কী করবে, 6x⁵ করলে 5 প্লাস করলে যে ddx তোমার 8x লিখলে, মাইনাস তুমি কি লিখলে না ddx তুমি লিখলে কি 9 লিখলে। দেখো তাহলে এটা কি, এটা দেখো এর আগের যে ফর্মুলাটা, অর্থাৎ যদি কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই হয়ে থাকে তাহলে তার কোনো চেঞ্জ হয় না, 6 থাকলো। x⁴n এর অবকলন তোমার কি হবে না nটা আগে এলো, আর x⁴ কি হবে না n মাইনাস হবে 1, বুঝতে পারলে। প্লাস দেখো এখানে 8টা হচ্ছে কনস্ট্যান্ট আর x টা হচ্ছে ফাংশন, তো 8টা তোমার কিন্তু রয়ে গেল, তাই না। আর x এর মাথায় কি আছে 1, তো 1 মানে কি 1টা আসবে আগে, x⁴ কি হবে না 1 মাইনাস হবে 1, মাইনাস কি কনস্ট্যান্ট টার্ম আছে একা পড়ে দাও তাকে 0 করে, তো দিলে তোমরা তাকে 0 করে, বুঝতে পারলে। দেখো এবার 6 আর 5 হলো 30, x⁴ হয়ে গেল 4 প্লাস হয়ে গেল 8x⁴0। এবার x⁴ কী হয়, বেশিরভাগ অনেক ছেলে এটা প্রবলেম করে x⁴ মান করে দেয় 0, কিন্তু এটা কিন্তু 0 হবে না, মনে রাখবে x⁴ মান হবে কত 1, ঠিক আছে, এই যে ব্যাপার। তো দেখো কত মান হয়ে গেল এটা না 30, x⁴ হয়ে গেল 4 মাইনাস প্লাস হয়ে গেল কত 8, এটা হয়ে গেল এই অবকলনটার অ্যান্সার। দেখো তোমরা এটা লিখে নাও, হ্যাঁ, অথবা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। দেখো এবার তাহলে আমরা কি ফর্মুলা শিখলাম একবার লিখে নিই। তাহলে ddx কি শিখলাম না x⁴n সমান কি জানলাম n x⁴ শিখলাম n-1, তারপর কি দেখলাম না ddx ax⁴n দেখলাম কনস্ট্যান্ট টার্মে কোনো চেঞ্জ হয় না,
এক্স টু দি পাওয়ার এনটা কী হয়ে যায় না এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তবে কী দেখলাম না ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন বাই এ দেখলাম, তার মানে কী হয়ে গেল না এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এ। আর কনস্ট্যান্ট টার্ম যদি কী হয়ে থাকে না যোগ বা বিয়োগ হয়ে থাকে সেক্ষেত্রে কী হয়ে গেল না যেহেতু একা পড়ে আছে তাই তাকে কী হয়ে গেল সেটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার এন শুধুমাত্র কী হয়ে যাচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার আমরা দেখব তোমার 5 নম্বর ফর্মুলা, সেটা তোমার কী হচ্ছে না এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখবে তোমরা কোনো জায়গায় তোমরা পাবে এই ই টু দি পাওয়ার এক্স টার্মটা তোমরা পাবে, ই টু দি পাওয়ার এক্স, ই লিখে মাথায় এক্স, তার পাওয়ারে এক্স, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে কী বলা হয় না এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, এটা বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এর ভ্যালুটা এরকম হয় যে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস তোমার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তুমি বলবে স্যার এখানে আবার এই 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এগুলো আবার কি, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2। যদি বলি তোমার 3 ফ্যাক্টোরিয়াল তার মানে কি না 1 ইন্টু 2 ইন্টু 3। যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল তাহলে এর মান কত হবে না 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। অর্থাৎ যত ফ্যাক্টোরিয়াল থাকবে ওই 1 থেকে ওই সংখ্যা অবধি তুমি কিন্তু পরপর কিন্তু মাল্টিপ্লাই করতেই থাকবে। দিস ইজ ফ্যাক্টোরিয়াল, আর এটাকে তোমার বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের মোর ডিফারেন্স কী হয় না ই টু দি পাওয়ার এক্সই তোমার কিন্তু হয়। অর্থাৎ ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স তাহলে কী হবে না ই টু দি পাওয়ার এক্সই হবে। এটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলা তোমার কিন্তু মনে রাখবে। এবার থাকলো শোনো, এমন থাকলো যে এর মধ্যে আমি লিখছি, এটা একটা লিখলাম 5 নম্বরের মধ্যে, 5 নম্বরের মধ্যে আরেকটা লিখছি। ধরো সাপোজ তোমাকে কি বললাম না ধরো একটা এই মাথাতে এ এক্স থাকলো, মাথাতে কি থাকলো এ এক্স, অর্থাৎ একটা কনস্ট্যান্ট টার্ম থাকলো তোমার কোথায় মাথাতে। তাহলে সেক্ষেত্রে কী হবে মনে রাখবে, দেখো এক্সপোনেনশিয়াল ফাংশনে কী হয় ডিফারেন্সিয়েশন কী হয় না ওই ফাংশনটাই হয়। এবার মনে রাখবে এই মাথায় যদি এ এক্স আছে অর্থাৎ এই পাওয়ারে যেহেতু এ এক্স আছে আমাকে এ এক্সের অবকলনও কিন্তু করতে হবে। তো তুমি দেখো তুমি যদি এ এক্সের অবকলন করো তোমরা কী পাবে বলো তো, যদি এ এক্সের যদি মনে করো অবকলন করো তাহলে কী পাবে তোমরা কী পাবে দেখো এটা কিন্তু রয়ে গেল আর এক্সের মাথায় 1 আছে, তাহলে 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 এটা হলো, তাই না। তাহলে কী হয়ে গেল এ ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তেমন হয়ে গেল কি এ। তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম উপরে থাকলে সেই কনস্ট্যান্ট টার্মে কী হয় না নিচে কিন্তু তোমার সাইডে কিন্তু গুণ হয়ে যাবে। তো এটা তোমার ফর্মুলা শিখলে। আরও কিছু ফর্মুলা তোমার আছে এই এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে, যেমন তোমার শিখতে পারো যে ডিডি এক্স তোমার থাকলে একটা কনস্ট্যান্ট টার্ম তোমার মাল্টিপ্লাই হয়ে থাকলো, নিয়ে থাকলো ই টু দি পাওয়ার এক্স থাকলো, অথবা এখানে একটা মাল্টিপ্লাই হয়ে থাকলো বি একটা কনস্ট্যান্ট টার্ম আর মাথাতে যেমন ছিল এক্স এ এক্সটাও থাকলো। তাহলে কী হবে দেখো প্রথমে কনস্ট্যান্ট টার্মে কোনো চেঞ্জ হবে না যেহেতু মাল্টিপ্লাই হয়ে আছে, ই টু দি পাওয়ার এক্সটা ই টু দি পাওয়ার এক্সই হয়ে গেল, আর এক্স থেকে তুমি একটা এ পাবে, তার হলো কি এ বি ই টু দি পাওয়ার হয়ে গেল এ এক্স। ওকে, আচ্ছা আরেকটা তোমাদের ফর্মুলা শেখাই এখান থেকে। সাপোজ ধরো ডিডি এক্স অফ তোমার থাকলো যে ই টু দি পাওয়ার এক্স তার মাথায় থাকলো এন, অর্থাৎ এক্সের মাথায় থাকলো কত এন। তাহলে এর অবকলন কী হবে দেখো, প্রথমত ই টু দি পাওয়ার এই এক্সপোনেনশিয়াল ফাংশনটার অবকলন এক্সপোনেনশিয়াল ফাংশনে তোমার লিখলে, এবার এক্স টু দি পাওয়ার যে এন এরও তোমার কিন্তু অবকলন তোমাকে নিতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর অবকলন কী হয় তোমরা জানো কি হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার হয় এন মাইনাস 1। তাই তুমি ইন্টু কী করে দিলে না এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 করে দিলে। তাই অবকলনটা কী হয়ে গেল না এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স তার মাথায় এন। তাহলে এটা হয়ে গেল কিন্তু ফর্মুলাটা দেখো। তাহলে মোটামুটি এই কয়েকটা তোমরা ফর্মুলা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এই একটা এ একটা দুটো এ একটা তিনটে আর একটা চারটে, অর্থাৎ এক্সপোনেনশিয়ালের টোটাল 4টে ফর্মুলা তোমাদের বললাম, যেগুলো তোমরা মনে রাখলে কিন্তু আর এক্সপোনেনশিয়াল ফাংশন সম্বন্ধে কোনো প্রবলেম তোমাদের আশা করি হবে না, ঠিক আছে। তাহলে এইগুলো তোমরা কিন্তু মনে রাখবে। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও কিংবা ভিডিওটা পজ করে এটা লিখে নাও, ঠিক আছে। বেশ, আমরা চলে যাচ্ছি নেক্সট আমাদের ফর্মুলাতে। একটা কাজ করে নিই, এই এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্সাম্পল আমরা নিয়ে নিই। এক্সপোনেনশিয়াল ফাংশনের আমরা এক্সাম্পল নিয়ে নিই। দেখো তো তোমার সাপোজ তোমাকে দিল একটা এক্সাম্পল নিচ্ছে, কিছু এক্সাম্পল তোমার লিখে নাও তাহলে তোমার সুবিধা হবে বুঝতে জিনিসটাকে। দেখো ধরো তোমাকে বললো যে ডিডি এক্স অফ তোমাকে বললো যে ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার কী বললো 3x। তাহলে তুমি বুঝলে যে ই টু দি পাওয়ার 3xটা প্রথমে আমি কিন্তু লিখে নিলাম। এবারে 3x মানে কি, সেই ওই ফর্মুলাটা 2 নম্বর ফর্মুলাটা কী ছিল না ডিডি এক্স অফ
টু দি পাওয়ার এক্স, তাহলে তুমি কী পেয়েছিলে এ ইন্টু টু দি পাওয়ার পেয়েছিলে এক্স, তাহলে এখানে এ জায়গায় 3, তো এখানে 3 বসে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, এবার আরেকটা তোমাদের দিচ্ছি, তো দিলাম যে ডি এক্স তোমাকে দিলাম যে 4 ইন্টু ই টু দি পাওয়ার 2x, তাহলে এটা হচ্ছে দেখো কোন ফর্মুলাটা, না ডিডি এক্স অফ বি ই টু দি পাওয়ার এক্স, এই ফর্মুলাটা কী হয়েছিল, না এ বি ই টু দি পাওয়ার ছিল তোমার এক্স, তাহলে এখানেও তাই হবে। তাহলে কী হবে বলো তো, তাহলে কী হবে 4 দুগুণে হবে 8 ই টু দি পাওয়ার হবে কি 2x, তাহলে হয়ে গেল 8 ইন্টু ই টু দি পাওয়ার হয়ে গেল কত 2x। ওকে, নেক্সট আমরা ফর্মুলা যাচ্ছি, কি ফর্মুলা, না তোমাকে দিল ডিডি এক্স অফ, তোমাকে দিয়ে দিল যে ই টু দি পাওয়ার এক্স কিউব তোমাকে দিয়ে দিল ধরো, আর সাইড এম দিল তোমাকে, তাহলে এটা কোন ফর্মুলাটা, এটা তোমাকে বলেছিলাম যে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, কী বলেছিলাম সেটা, যে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন ইন্টু কী হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়। তাহলে দেখো এখানে এই যে এনের জায়গায় কী আছে 3 আছে, তাই প্রথমে তুমি ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 3 করলে, ইন্টু তুমি কী করবে না 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে কী হয়ে যাচ্ছে না 3, তাহলে 3 মাস 1 2 স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব, তো এটা হয়ে গেলো তোমার কি না ই টু দি পাওয়ার এক্স কিউবের তোমার ডিফারেন্সিয়েশন। দেখো তোমরা ভিডিওটাকে পজ করো, পজ করে এগুলো ডিটেলস তোমরা লিখে নাও। এই প্রথম অঙ্কটার এই ফর্মুলাটা আমরা লাগালাম, তারপরে এই ফর্মুলাটার এই অঙ্কটার এই ফর্মুলা আমরা লাগালাম, আর এই অঙ্কটার আমরা এই ফর্মুলা লাগালাম, দিয়ে এটা তোমাদের দেখালাম। ঠিক আছে, এবার আমরা দেখব আমাদের নেক্সট টপিক, সেটা দেখব। দেখো নেক্সট আমরা ফর্মুলাতে চলে যাব, নেক্সট আমাদের ফর্মুলাতে চলে যাব। দেখো দেখো তোমরা তাহলে কী করবে না ওই 4 5 6 7 8 করে ওই এক্সপোনেনশিয়াল ফর্মুলা তোমরা কিন্তু লিখে নেবে। ঠিক আছে, তো অর্থাৎ আমি লিখে দিচ্ছি এখানে একবার। দেখো তো ডিডি এক্স অফ বললাম ই টু দি পাওয়ার এক্স, তাহলে কী হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল। যদি থাকে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে কী হলো না এ ইন্টু টু দি পাওয়ার হলো এ এক্স। তারপর দেখলাম যে ডিডি এক্স অফ বি ই টু দি পাওয়ার এ এক্স, এখানে এ বি কিন্তু দূরে কনস্ট্যান্ট, ঠিক আছে মনে রাখবে, তাহলে এ বি ই টু দি পাওয়ার হলো এ এক্স। আর তারপর কী হলো না ডিডি এক্স অফ কী হয়ে গেল না ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, সেটা কী হলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার আমরা দেখবো, ধরো সাপোজ 8 নম্বর ফর্মুলা, ধরো বললো যে একটা কনস্ট্যান্ট টার্মের মাথায় আছে এক্স, ও এ টু দি পাওয়ার বললো এক্স, এটা কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টের পাওয়ারে থাকলো এক্স, তাহলে কী হবে সেক্ষেত্রে এটা ফর্মুলা তোমরা মনে রাখবে যে কী হবে না এ টু দি পাওয়ার এক্সটা এ টু দি পাওয়ার এক্সই তোমার কিন্তু রয়ে গেল। ঠিক আছে, ইন্টু একটা কী আসবে লগ আসবে, কার লগ না ওই কনস্ট্যান্টটার লগ, কত আসবে লগ এ, তার মানে কী হয়ে গেল, তাহলে এইটা হলো তোমার কিন্তু ফর্মুলাটা। ঠিক আছে, তো তাহলে এই ফর্মুলা দিয়ে একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো সাপোজ তোমাদের বললো যে ডিডি এক্স অফ তোমাকে বলে দিল যে 3 টু দি পাওয়ার এক্স, সেক্ষেত্রে তোমরা কী করবে, তাহলে দেখো 3 টু দি পাওয়ার এক্সটা, তাহলে এটাই ফর্মুলা, এই জায়গায় যে 3, তো 3 টু দি পাওয়ার তোমার এক্সই থাকলো, ইন্টু কী হবে না হয়ে যাবে কি লগ হয়ে যাবে কি 3, বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো ধরো এবার তোমাকে একটা হয়তো দিল একটু টাফ থাকলো জায়গাটা, তোমরা বুঝতে পারছো না যে ফিক্সে কোনো যে একটা অঙ্ক করতে গিয়ে এরকম একটা হয়তো চলে এসেছে, তোমার দিল হয়তো যে এক্সের মাথায় দিয়ে দিল আবার 2 দিয়ে দিল, নাও বাবা কী হবে 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে দেখো এই 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা যেমন হয় তুমি তেমন একবার লিখলে, লগ এ নিলে, এখানে এ মানে কত 3, আর এই যে এক্স স্কোয়ারটা যে তোমার আছে বাড়তি টার্ম, এরও তোমাকে কিন্তু অবকলন নিতে হবে। অবকলন কিন্তু কাউকে ছাড়বে না, সবারই অবকলন কিন্তু তোমাকে নিতেই হবে। তাহলে এক্স স্কোয়ারের অবকলন কী হয় তোমরা জানো যে ডিডি এক্স অফ স্কোয়ার অবকলন কী হয় না 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হয়ে যায় 2x, তাই এখানে একটা কী হবে না 2x কিন্তু মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কত না 2x 3 তোমার এক্স স্কোয়ার ইন্টু তোমার হয়ে যাচ্ছে কি না লগ 3। ওকে, দেখো তাহলে এই অবধি তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা পজ করো, জিনিসটা সুন্দর করে তোমরা লিখে নাও, এই ফর্মুলা তোমরা লিখে নাও। তাহলে কি বললাম না ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স থাকলে কী হয়ে যাচ্ছে না এ টু দি পাওয়ার এক্স ইন্টু হয়ে যাচ্ছে কি লগ এ। ওকে, এই যে ব্যাপার। তো মোটামুটি তোমাদের ফর্মুলা এগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, এবার আমরা কিছু ত্রিকোণমিতির কিছু ফর্মুলা দেখব, ত্রিকোণমিতির কিছু ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আমাদের কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে। তো ত্রিকোণমিতির ফর্মুলাগুলো একটু দেখে নাও। দেখো প্রথমে তোমাকে ফর্মুলা বললাম, ধরো ডিডি এক্স অফ সাইন এক্স, ডিডি এক্স অফ সাইন এক্স, মনে রাখবে সাইন এক্সের অবকলন কী হবে, মনে রাখবে কজ এক্স, সাইন এক্সের অবকলন কী হবে কজ এক্স। আচ্ছা 9 নম্বর, তো তাহলে 10 নম্বর দিচ্ছি। এবার 11 নম্বর তোমরা মনে রাখবে যে ডিডি এক্স অফ কজ এক্স, তাহলে ডিডি এক্স অফ কজ এক্স কী হবে না মাইনাস সাইন এক্স, বুঝতে পারলে। আচ্ছা এবার 12 নম্বর ফর্মুলা বলছি, তো বললাম ডিডি এক্স অফ ট্যান এক্স, ট্যান এক্সের অবকলন কী হবে মনে রাখবে সেক স্কোয়ার এক্স। ওকে, তারপর মনে রাখবে 13 নম্বর ফর্মুলা ডিডি এক্স অফ
কট এক্স সমান কী হবে না মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা 14 নম্বর ফর্মুলা ডিডি এক্স অফ সেক এক্সের অবকলন কী হবে না সেক এক্স ইন্টু কী হবে তোমার ট্যান এক্স। আর 15 নম্বর ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি যে ডিডি এক্স অফ বললো কোসেক এক্স এক্সের কী হবে না মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ওকে, তাহলে এই যে 15টা ফর্মুলা তোমাদের আমি বললাম, ঠিক আছে, এই 15টা ফর্মুলা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখো আর জিনিসগুলো ভালো করে বোঝো। নেক্সট ভিডিওতে আমরা কি করব না এই সমস্ত ফর্মুলাগুলো কাজে লাগিয়ে ফিজিক্সের ওই একমাত্রিক গতি যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশন যে চ্যাপ্টারটা আছে সেই সমস্ত ম্যাথ আমরা কিন্তু দেখে নেব। তারপরের আমাদের হবে আলোচনা না ইন্টিগ্রেশনটা নিয়ে, এবং ইন্টিগ্রেশন সম্বন্ধীয় যত প্রবলেম আছে আমরা দেখে নেব। তোমরা এই ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে তোমাদের কি হবে না ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দিয়ে যত সমস্যা আছে সেগুলো সমাধান হবে, এবং সেগুলো দিয়ে যত ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের আসে সেগুলো তোমরা কিন্তু এক চুটকিতে তোমরা কিন্তু পারবে। ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এই অবধি থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে পড়বে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন কি হবে না আমাকে অনেক মোটিভেশন দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি।